পদ্মা নদীর পাশে প্রকৃতির অপার সৌন্দর্যে বেড়ে ওঠা এই ভূখণ্ডের নাম সেলিমপুর চর। চরটি মানিকগঞ্জের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম হরিরামপুর উপজেলার একটি দুর্গম চর। প্রকৃতি যে কত সৌন্দর্যর নীলাভূমি হতে পারে এখানে আসলে দুই নয়ন ভরে দেখা যায়। বর্তমানে নদী ভাঙনে শত শত পরিবারের ঘরবাড়ি বিলীন করে নিয়ে যাচ্ছে এই পদ্মা নদী। চরের মানুষের কত আশা, কত স্বপ্ন, কত ভালোবাসায় ঘেরা এই জন্মভূমি যেন চোখের পলকে নদী ভাঙনে হয়ে যায় বিষাদে। ঘরবাড়ি ভূমিহীন, অসহায়, কষ্টে থাকা মানুষ, তাই তো একটু বেঁচে থাকার আশায় হাজারো কষ্টের মাঝে টিকে থাকার নামই চরের জীবন। বহুত কষ্ট বাবা, আমাকে নাগাল কষ্ট নাই। ভাগ্যে নিয়ে গেছে আমাকেও কটা ভাত করতে খামানে, আমাকে যে কষ্ট রে বাবা, আমাকে নাল কষ্টর ভাবে নাই। আমাকে দেখে আমার সাথে কথা বলেই কান্না করে দিছে যে আমরা নিঃস্ব হয়ে গেছি বাবা, আজকে নদী আমাদেরকে নিঃস্ব করে দিছে। আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো? কি খাই বাসন বাবা, খেত খেলাতে আসল্লা খাইছি করে জোরের দে, আমরা কত কত করে উঠাই। আগে কষ্টের ভাগি আল্লাহ ছাড়া কি হইব না। আমার যা ক্ষতি হয়েছে ওইয়া 2-1 লাখ টাকা কামাবো না, যা ক্ষতি হয়েছে আমার। এই যে দেখেন বর্তমান আমি পারির পর আমি ভিখারি হয়ে গেছি। কষ্টর কোনো পারামার নাই, ইয়ে চলবার কষ্ট হইতে পারে না। নদীর পর যায় কান্দে কতজন, আমরাও কান্দি যাই। কয় বলে বিটা পুইরা গেলে বাদে বিটাটা থাহে, আর নদীতে ভাঙে গেলে কিছুই থাকে না। নদীর ঘাটে আইসে কান্দে হাত ফেল। আমরা এই যে সবাই কালকে পরশু দিন এক মহিলা আইসে কান্দে মনে করে হাত ফেলে পরে নিবির পাই না। মেলা ক্ষতি হয়ে গেলেন, হ্যাঁ ক্ষতি হইব না। বারে বার একবার ভাঙ্গা আইসি, আবার ভাঙ্গে গেলাম। ওখানে যে আমি কি খামু বা রাতের যে শুমু, শোয়ার জায়গাটুকু নাই আর ঘরও নাই, ভাঙ্গা একটা ছাপড়া তোলা আমি থাকি এখন। আমার ঘর আসলে এই যে দেখেন, এই যে অবস্থা, এই যে ঘর বাড়ি সম্পূর্ণ আমার চলে গেছে। আবার কি কি আবার না আছে কোনোথায় নাই। ঘরে থাকার কপাল আমরা করে আসিনি, হে কপাল আমরা ওই অফিসাররা যারা গভর্নমেন্টের তারাই থাকবো ঘরে, খাটে তো সুখী নে, আমরা বুঝ রাখা তাই পাই নে। বন্ধুরা, আজকে আমি এসেছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানি খেয়াঘাটে। এই যে খেয়াঘাট দেখতে পাচ্ছেন, এই খেয়াঘাট দিয়ে যাব সেলিমপুর চরে। আজ থেকে প্রায় 1 বছর আগে সেলিমপুর চরের একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখিয়েছিলাম। কইনা বলো বেরি বেছে যেটা বেছে, তারপরে যে আনছিলাম চাই পেলে কি করবো, পেটের দানা গে পেটা চিন্তির পেট তো নেই নাই, আল্লাহ তো নেই না। আপনারা অনেকেই সেই বৃদ্ধ মহিলা সম্পর্কে জানতে চাইছেন এবং তাকে সহযোগিতা করার জন্য চাইছেন, যার কারণে আমি আবারও যাচ্ছি সেই সেলিমপুর চরে। আজকে আমি সেই সেলিমপুরে চরে যাব, সেই বৃদ্ধার সাথে কথা বলবো, বৃদ্ধা কেমন আছে সেটি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি চরের মানুষের জীবনযাপন তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি আন্দারমানি খেয়াঘাট। এই ঘাট থেকে প্রতি 1 ঘন্টা পর পর খেয়া নৌকা ছেড়ে যায় বিভিন্ন চরের উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি সেলিমপুর চরে। শান্ত পদ্মা আর চারপাশে শীতল বাতাসে ভাসতে ভাসতে ছুটে চলেছে আমাদের ট্রলার। বর্ষায় নদীর পানি বাড়তি, তাই তো নদীর দূরত্বও বেড়ে গেছে। প্রচণ্ড গরম আর নদীর দূরত্ব যেন শেষ হচ্ছে না, তাই তো ছোট অবশ শিশুটিও তার বাবার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর এভাবে চলতে চলতে প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বন্যা খেয়াঘাটে। ট্রলার থেকে নেমেই চোখে পড়ল জেলেরা পদ্মা নদীর থেকে তরতাজা ইলিশ মাছ মেরে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে নদীর তরতাজা মাছ মেরে নিয়ে আসছে, ইলিশ মাছ, কত সুন্দর। কাকা মাছের দাম কত? কতটুকু আছে এখানে, ওজন কতটুকু? 5 কেজি 5.5 কেজি।
এখানে কতটুকু আছে? হ্যাঁ? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাছ এটি 1000 হলে বিক্রি করবে। দেখুন বন্ধুরা, ঘাটে পৌঁছে সাথে সাথে দেখলাম যে উত্তাল নদীর থেকে মাছ ধরে নিয়ে আসছে ইলিশ মাছ। যদিও মাছের সাইজ ছোট, আর এই মাছগুলো এখানে দামাদামি করে বেচা কিনা হচ্ছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। বন্যা খেয়াঘাট পার হয়ে আমি আর আমার বন্ধু রুবেল ছুটতে শুরু করলাম সেলিমপুর চরের দিকে। ভাঙনি বেশি। আচ্ছা, এখন কেমন ভাঙতাছে নদীতে? খারাপ না, ভালোই ভাঙতেছে। মানুষের ঘরবাড়ি ভাঙতাছে? তারা এখন কোথায় আছে? পাতা সরতে সরে সরে এই জায়গায় দেখা গেছে। নিয়ম তো সমস্ত সম্পদ না থাকলে কি হয়, কত সম্পদ না থাকে কি হয়, কষ্টের পর আছে, কষ্ট আছে। চারপাশে সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যর মাঝ দিয়ে বয়ে চলা উঁচু নিচু রাস্তা। আর এভাবে আমাদের যেতে হবে বহুদূর, প্রায় 3 থেকে 4টি দুর্গম চর পাড়ি দিয়ে পৌঁছাতে হবে সেলিমপুর চরে। আর এভাবেই চলতে চলতে চলে আসলাম গঙ্গাদি চরে। কি বসে দিয়ে আমার বাপ দাদার খেলে দেশ আছে, কাল খামার করে সেটা তো গাঙ্গে নদীতে নিয়ে গেল সব। এখন খাইতে খুঁজতে খাওয়া না, জাল ধরি মাছ টাছ মেরে পোলা ফানা কোনো সময় আল্লাহ দিন যায় রাখবো আর কি। কষ্টর কোনো পারামার নাই, ইয়ে চলবার কষ্ট হইতে পারে না। কষ্ট চলাফেরা খাওয়া না, বুই বাঘ নাই, কত কিছু সব দিকেই কষ্ট। আগুনি পড়লে তুমি মাটি টুক থায়, এ তো তাও থায় না। এ মনে করেন যে গাঙ্গে নিলি কি থায়, পদ্মায় নিলি তাই বুক খাটে না। গান নদীর পর যায় কান্দে কতজন, আমরাও কান্দি যাই। কষ্টই তো, এতদিন তো বুইবাগ আসলে ভালোই আসলাম, কিন্তু বুইবাগ সব পদ্মায় নিয়ে গেল। এখন কষ্ট, কাজ করলে খাওয়া যাবো, না হইলে আর খাওয়ার পাইবে না। বন্ধুরা, নদীর পাড়ে মাছ ধরার ধুম পেরে গেছে। দেখুন কত সুন্দর করে এখানে মাছ মারতেছে। এখানে কিন্তু ইলিশ মাছ ধরা পড়তেছে। এই যে কাকা মাছ পাইছে, কাকা দেখি একটু। এটা কি তাজা? বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে তাজা ইলিশ মাছ। সবাই কিন্তু তাজা ইলিশ মাছ দেখতে পায় না, ধরতেও পারে না, কারণ পাওয়ার সাথে সাথেই ইলিশ মাছ মারা যায়। আমরা এখন তাজা ইলিশ মাছ ধরছি, যদিও এই মাছটির সাইজে কিন্তু ছোট, বড় না। যাই হোক, তারপরেও তো তাজা ইলিশ ধরতে পারছি। আসলে এইভাবেই নদীর পাড়ে দেখুন কত মানুষ মাছ ধরতেছে আনন্দ সহকারে। আর এই কাকা তো বাড়ির থেকে কত কিছু নিয়ে আসছে। দেখুন এই যে এইটা একটু বড়, এই যে এটা তো মারা গেছে না কাকা? আচ্ছা, এটাও মারা গেছে, কিন্তু এইটা এইটা আমরা তো জানি যে ইলিশ মাছ ধরার সাথে সাথে মারা যায়, কিন্তু ধরার সাথে মারা যায়। হ্যাঁ, কমসে কম 10-15 মিনিট পরে মারা যায়। বন্ধুরা, আমাদের সেলিমপুর বাজারে যাইতে হবে। আর সেলিমপুরের পাশেই একটি কলোনি রয়েছে, সেই কলোনিতে ওই মহিলা থাকে। এখন আমরা পদ্মা নদী পার হয়ে নদীর এই পাশে চড়ে আসছি। আস্তে আস্তে আবার ছোট একটি নদী পড়ছে, আর এই নদী কিভাবে পাড়ি দেব সেটা জানি না। সম্ভবত নৌকা আছে, আমরা সেই নৌকায় করে এই নদী পাড়ি হয়ে আবার রওনা হব সেলিমপুরের উদ্দেশ্যে। এই যে চরটি দেখতে পাচ্ছেন, এটি গঙ্গাদি চর। বর্তমানে নদী ভাঙনে শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে হয়েছে ভূমিহীন। আমার যা ক্ষতি হয়েছে ওইয়া 2-1 লাখ টাকা কামাবো না, যা ক্ষতি হয়েছে আমার। যেমন জমি টমি সব গাঙ্গে নিয়ে গেছে, তারপর আর ধান হয়েছিল তাও নিয়ে গেছে, বুঝছেন? এই যে দেখেন বর্তমানে আমি পারির পর আমি ভিখারি হয়ে গেছি। কি করব, কোন জায়গায় যাবো, যাওয়ার মতন আমার লাইন নাই, বুঝছেন না? এই যে গজ কি করি, মানুষ খালি কয় সরে যাও, গরু বাছর নিয়ে কোন জায়গায় যাবো তাই করে। হ্যাঁ, বাঁধতেছে আজকে 2-3 মাস ধরে যায়।
নদী তো অনেক দূরে ছিল। মেলা দূরে আসলো যার না বাংতে বাংতে চাপাই চাই না। না, এটা নতুন পুরো- না, পুরান বাড়ি আমার। এই ঘর একখান বাইঙ্গা উপার নিয়ে থুই আসি ফালাইয়ে, করুম কি? টেহা নাই, পয়সা নাই, কেমবা খারাপ করি তাই করি। বন্ধুরা, এই যে চাল দেখতে পাচ্ছেন, এখানে বেড়া দেখতে পাচ্ছেন, এইগুলা নদীতে ভেঙে গেছিল ঘরবাড়ি। এবং আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই টিনটা কিন্তু পানির নিচে ছিল, কাদা মাখা। এবং ওই পাশে আর একটা চাল দেখতে পাচ্ছি, এইগুলা পানিতে ভেসে এইখানে আসছে। আসলে ওই পাশটা এমন ভাঙতাছে যে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। আর ওই পাশের মানুষগুলা যতটুকু পারতেছে এরকম উঁচা জায়গায় বাড়ি করতেছে। যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটি এখন সর্বশেষ বাড়ি। চরের পাশেই বিশাল নদী, ভাঙতে ভাঙতে এই বাড়ির খুবই কাছে চলে এসেছে। এই বাড়িটি হয়তোবা কিছুদিনের মধ্যে নাও থাকতে পারে, যার কারণে এখানে ঘর ছিল, এই যে দেখতে পাচ্ছেন ঘর ছিল, ভেঙে অন্য কোথাও নিয়ে গেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে নদী, এই নদীটা কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটার সামনে ছিল, ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এই দিকে চলে এসেছে এবং এটি সর্বশেষ বাড়ি। হয়তোবা এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যেই এই বাড়ি এবং এই গ্রামের ভিতরেও নদী প্রবেশ করবে। আমরা আরেকটি বাড়িতে এসেছি। এই যে দেখুন, ঘর বাড়ি ভেঙে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে, মাত্র ভাঙা শুরু করছে, কারণ নদী কাছে চলে এসেছে। যে কোনো সময় এই বাড়িঘর ভেঙে নিয়ে যাবে, যার কারণে এইখান থেকে তারা অন্য কোথাও চলে যাচ্ছে। এখন অবস্থা মনে করে খারাপ পরিস্থিতি, কেমন মানে ভাঙ্গা লাগতেছে, আমরা সরাই হারে পারতেছি না, এখানে সরাই হারে পারতেছি না। এবং মনে করেন দিয়ে জেনে গেছি আমরা, হেনতে আবার অনেক হরা লাগবে। আমাকে এই পরিস্থিতি নেই, ভাঙ্গা আসতেছে নদীটা নে, কোনোভাবে যদি কিছু কাজ কাম করে বাইন্দা বিন্দে দিত। আগে কষ্ট, প্রচুর কষ্ট, পরে জোরে নিয়ে সরাইতেছে, এই যে প্রচুর কষ্ট হইতেছে তাকে। আর আমাকে তো লোক আসলো, তারপরে পোলা আসলো, নিছি, পরে তো নইছি। এই একটা দুইটা জিনিস নাকি বাড়ি, দুইটা জিনিস তো না। কয় বলে বিটা পুইরা গেলে বাদে বিটাটা থাহে, আর নদীতে ভাঙে গেলে কিছুই থাকে না, সবই মনে করেন সর্বহারা পাটি। এই গাঙ্গে যে ভাঙতেছে মনে করেন সর্বহারা পাটি গঙ্গা মা। তাই কি কয় প্রচুর, এই যে নদীর ঘাটে আইসে কান দেয়, হাত ফেল। আমরা এই যে সবাই কালকে পরশুদিন এক মহিলা আইসে কান দেয়, মনে করে হাত ফেলে পরে নিবিড় পাই না, মানে বাপ দাদার সম্পদ ভাঙে যাইতেছে, অনেক এটা দুর্ঘটনা। এই যে আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, নদীতে ভেঙে যাবে সেই ভয়ে এখান থেকে তারা চলে যাচ্ছে। এই যে এইখানেই ঘর ছিল, বড় একটি ঘর ছিল, এখানে গরু রাখার ঘর ছিল। এই যে কত বড় একটি নারকেল গাছ, আসলে এই সব কিছু রেখে তারা এখান থেকে চলে যাচ্ছে। আসলে এই যাওয়াটা যে কত কষ্টের, কত যন্ত্রণার, একমাত্র তারাই বুঝতে পারবে। নদী কত কাছে চলে আসছে, হয়তোবা আজকে রাতের মধ্যেই এইগুলা সব নিয়ে যাবে। জায়গা কি পাইছেন? মেলা ক্ষতি হয়ে গেলেন, হ্যাঁ ক্ষতি হইব না। হ্যাঁ বাড়ি একবার বাইঙ্গা আইসি, আবার বাইঙ্গা গেলাম, ক্ষতি হইব না। হ্যাঁ এনে কেম বাকি করুম, আর এনে কিছু করবার আছে নাকি, কষ্ট করা নাবো, আল্লাহ চালাইব, তাছাড়া চালাইব কিরা। কাকা কি করেন? বাড়ি ভাঙতেছে তো আজকে প্রায় মাস 2 ধরে, সবাই করতে এসছে। বন্ধুরা, গঙ্গাদুধি চরে ঢুকছি, ঢুকার সাথে সাথেই দেখতে পেলাম এখানকার সব বাড়িঘর এই নদী ভেঙে নিয়ে যাচ্ছে। মানুষগুলা অনেক অসহায় হয়ে পড়ছে, তারা কোথায় যাবে, কোথায় বাড়ি করবে। আসলে যাদের বাড়ি ঘর জমি সব নদীতে ভেঙে নিয়ে গেছে না, তারা যে কতটা অসহায় হয়ে পড়ছে এখানে এসে আমি দেখতে পাচ্ছি। এই যে নদী কত কাছে চলে আসছে, এই যে ভাঙতাছে, কি ভাঙাটা ভাঙতাছে, একেবারে প্রায় 1.5 কিলোমিটার সামনে বাড়িঘর ছিল, এই দিক দিয়ে সব ভাঙছে, ভেঙে চুরে এখান থেকে তারা এখন অন্য কোনো জায়গায় যাচ্ছে। এই যে দেখুন, এই ভিটাতে
এই কাকু থাকতো, আসলে এই ভিটার কিন্তু মায়া কিন্তু এই কাকু ছাড়তে পারতেছে না। এখন এখানে এসে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই দৃশ্য দেখতেছে, যেটা কত যন্ত্রণা, কত কষ্টের। এদের সাথে কথা বললেই বোঝা যাবে। কাকা এই জায়গাটা ভাঙ্গার পর আমি বাড়িটা করুম, আমি জায়গা পাইতেছি না। এই বিটে একটা ঘর আসলো, ঘরটা বেঁচে ফেলাইছি আমি। 27 মধ্যে একটা ঘর আসলো, ঘর বিক্রি করিয়া মানে ভাঙ্গা চরে কয়েন টেনে আছে, তাই নিয়ে আমি মোর একজন এক মাতবারে হাতে পায়ে ধরে উঠেছি। এখন থাকার মতো কোনো পরিবেশ আমার নাই। ওখানে যে আমি কি খামু বা রাতের যে শুমু, শোয়ার জায়গাটুকু নাই, আর ঘরও নাই। ভাঙ্গা একটা ছাপড়া তোলা আমি থাকি। এখন সংসার যে চালাম কীভাবে আল্লাহ জানে, সেটা আল্লাহ যদি চালায় তাহলে চালানোর কায়দা আছে, আমার চালানোর কায়দা নেই। এখন পরিস্থিতি খুব ভয়ানক হয়ে গেছে। বাড়িঘর চলে নিতে প্রায় মাইল 1 মাইল। কয়দিনের মধ্যে ভাঙলো? মোটামুটি 1 মাসের ভিতরে ভাঙছে। এখন বুক ফাটে লাগছে, মানে এটা নিয়ে বান্ধার মেলা বার উপর অঙ্কে কথাবার্তা চলছে মেলা আগে থেকে। মনে হয় 27 বছর ধরে এটা কথাবার্তা হইতেছে, কিন্তু বস্তার ফেলাবে লাগছে না। মেলা অভিযোগ গেছে উপর পোস্টে, এই উপর পোস্টে কোনো কার্যকর এটা হইতেছে না। হাজার হাজার বাড়ি ঘর ভাঙে গেছে মোড়ে, হাজার হাজার শত শত তুলস্থান, হাজার হাজার বাড়ি ঘর এই সাইডে আসলো, সব ভাঙে গেছে। লেটসটাই পুরো গাঙ্গে যায় সারছে। গরিব, সবই গরিব। এই মনে সর্বহারা, সবই সর্বহারা। তারা উপর আর কারো বাড়ি ঘর নাই। দেখুন কি ভাঙনটা ভাঙতেছে এইখানে, মানুষকে একেবারে নিঃস্ব করে দিছে এইভাবে ভেঙে। এখন তারা কোথায় যাবে, কোথায় বাড়িঘর করবে সেটা অনিশ্চিত। অনিশ্চিতের মধ্যেই মানুষজন এখান থেকে চলে যাচ্ছে। আসলে শখ করে অনেক সময় গাছ অনেক সুন্দর ঘর করে, সেই গাছ ঘর রেখে যখন এক জায়গায় আর এক জায়গায় যায়, সত্যি ওনাদের অনেক কষ্ট হয়। আমার ঘর আসলে এই যে দেখেন, এই যে অবস্থা, এই যে ঘর বাড়ি সম্পূর্ণ আমার চলে গেছে। আবার কি আবার না আছে কোনোথায় নাই। জায়গা পাইছি না পার না গাল, খুশা খুশি জায়গা হয় না, কিছু হয় না, দেয় না জায়গা। মাইসি হাতে ধরি পাই ধরি দেয় না, তারা কি করুন। টেহা দিয়ে রাখছি, টেহা ছাড়া দিব নাকি? বিক্রয় করো, শিখে করো, টেহা দেয় না হানাকে, টেহা ছাড়া কেউ জায়গা দিব না। অনেক ক্ষতি হয়েছে, ও কয়ে লাভ নাই, ও কয়ে কেউ দিব না, ও কয়ে আমাকে কোনো লাভ নাই। আমাদের কত হয় 5 লাখ 7 লাখ টাকার 8 লাখ টাকার জিনিসপাতি ক্ষতি হয়ে গেছে, আমাকে তাই দিব নাকি কেউ দিব না। এনে চালা মানে আল্লাহ যেভাবে চালায়, না খাই থাকলে থাকুম, নাইলে মরে গেলে যাবো। তাছাড়া কি আমাকে কেউ সহায়তা করবো নাকি? এনে তা বলে করা যাবে কি? এনে আল্লাহ যদি চালামো, না চালাই মরে যাবো। ঘরে থার কপাল আমরা করে আসিনি, হে কপাল আমরা ওই অফিসাররা যারা গভর্নমেন্টের তারাই থাকবো ঘরে, খাটে তোষু কি নে, আমরা বুঝ রাখা তাই পাই নে। গরম না গেলে কি করবো রে বাবা? গরম না গেলে আমাকে সহায়তা করবো কেরা? মা নাই, বাপ নাই, জোরের ভাই নাই, দেহুয়ে নাই, স্বামী নাই, দেখবো কেরা? তার মানে কেউ নাই? না আছে, 2টা চাল আছে, 1টা চাল অপারেশন করে পেট ফাড়ি দিছে, যে বাল নষ্ট হয়ে গেছে, হে বেকার। আর 1টা চাল আছে, পড়াইছি, তার কোনো স্বপ্নাইসেরা চাকরি বাকরি কোনো ছাইও দেয়নি। স্বপ্নাইসে ঘুষ চাই আগে। অসুস্থ গেলে মরে পথে মরুক, মন নাই মাটি দিব না, মন নাই না দিব, মাইসি বুকবো গন্ধে আর কি হইব। যদি বাবা তোমরা সহায়তা করো তাইলে পাবো, সহায়তা না করলে বাজান পাওয়ার কায়দা নাই। কইস না বাজান, দুঃখ কবার জায়গা নাই আমাকে, আমাকে যা দুঃখ কর জায়গা নাই। কইলি কালু সামনে তোমার সাথে রাগারাগি করি, মানে বায়ুর চোটে বিজ্ঞানের চোটে রাগারাগি করি, তাইলে আমরা এইটি করতাম না। আমাকে পেটে ভাত থাকতো, মাথায় তেল থাকতো, হাতে বস্ত্র থাকতো, তাইলে আর তোমার হাতে আমাকে এইসব কথা আসতো না। তাহলে ভালো মতন কথা কইতাম যে বাবা তোমরা কোন থাইছাও, বইসো কি, একটু পানি খাবে নাকি, আমার ঘরে এই জিনিসটা আছে কি দেই, তাহলে এইসব কথা কইতাম, তাইলে তোমাকে একটু ভালো ঠিকতো। তাহলে তোমার হাতে রাগ এল হয়ে উঠে আসে। মা শুনেন, আপনি যে রাগ করছেন আমার খুব ভালো লাগছে। কেন লাগছে জানেন? কারণ যেটা কত অনেক কষ্টের রাগ। হ্যাঁ কষ্টের রাগই তো, এটা কষ্টের রাগই। মানুষ অনেক সময় সুখ পাইলে কাইদা দেয় না? অনেক সময় এটা বাবা, এটা কষ্টের কথাই, এটা কষ্ট করে কইতেছে, এ তো কুলাই না আমাকে। এখন বন্ধুরা, যে দাদুকে দেখলেন, দাদু প্রথমে আমার সাথে রাগ করছেন। কেন করছে জানেন? বুক ভরা কষ্টের জন্য। অনেকেই ওনাদের ছবি তুলে নিয়ে যায়, ওনাদের জীবন কিভাবে কাটে সেটি দেখায়, কিন্তু খোঁজ খবর কিন্তু কেউ নেয় না। আমি চাইছিলাম যে ওনার কাছে মোবাইল আছে কিনা, মোবাইল নাম্বার দিলে হয়তো বা আপনারা ওনাকে সহযোগিতা করতেন। ওনার কিন্তু মোবাইল নাই, ওনার স্বামী এবং ওনার সংসার চালানোর মতো কিন্তু কেউ নাই। ছোট্ট একটা ছেলে আছে, সে চাকরির জন্য ঘুরতেছে, চাকরি পাইতেছে না। এইখানে ওনার বাড়ি ছিল, এই যে নদী ভাইঙা ওনাকে নিঃস্ব করে দিছে। উনি আমার সাথে কথা বলতেছে, এতটাই কষ্ট হইতেছে, ওনার প্রতি অনেক মায়া লাগছে, তার কারণে আমি একটু সহযোগিতা করবো ওনাকে, হয়তো বা ওনার একটু কাজে লাগবে।
একেবারে নদীর পাড়ে চলে এসেছি। এখানকার সব বাড়িঘরই ভেঙে নিয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ আগে যে দাদির সাথে কথা বললাম, ওনার এক বুক কষ্ট নিয়ে কিন্তু আমার সাথে কথা বলছে। আসলে এরকম কথা বলাটাই স্বাভাবিক। মানুষ এখানে আসে, তাদের সাথে কথা বলে, তাদের দুঃখ সম্পর্কে জানে। ওই জানাটা হয়তোবা তাদের কোনো কাজে লাগে না, যার কারণে উনি আমার সাথে এরকমভাবে কথা বলছে। আসলে কথা বলার পরও আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, এই যে আরেকটি বাড়ি, এখানেও তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে। কাঁঠাল গাছ অনেক বড় হয়েছিল, আর এইখানে ঘর ছিল, এই যে ঘরও নিয়ে গেছে। আসলে সব গাছ এখান থেকে কেটে নিয়ে গেছে। এই যে ছোট গাছ, হয়তো এই ছোট গাছগুলো ওনারা কাটবে না। এই গাছ কাটা কাজ করতেছি। আপনারা গাছ কাটার জন্য আসছেন? জি জি। আপনাদের বাড়ি তো এটা না? না, আমাদের বাড়ি উপার। মোটামুটি আমার জমি ক্ষেত্র দিয়ে 5 লাখ টাকা। আমাদের এনে ধরেন কাকা বয়স হয়ে গেছে, এর আর পূরণ করবো যে পারবো আর আশা নাই, জায়গা জমি নাই, পূরণ করবো কি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বয়সের ভারে কিরকম বাঁকা হয়ে হাঁটতেছে। এই বয়স্ক দাদির ঘরও কিন্তু বিলীন করে নিয়ে গেছে এই নদী। উনি এখন নিঃস্ব হয়ে গেছে, ওনার চোখে মুখে কান্নার ছাপ আমি দেখতে পাচ্ছি। যে মানুষ আমাকে কিচ্ছু নাই, পথে পড়ছি, এটা সামনে বাদ করা পাই না। কত কষ্ট, বহুত কষ্ট বাবা। আমাকে নাগাল কষ্ট নাই, বাইকে নিয়ে গেছে আমাকেও কটা ভাত করতে খামানে। আমাকে যে কষ্ট রে বাবা, আমাকে নাল কষ্টর ভাবে নাই। হ্যাঁ, আলটে পরে নিয়েছি বাবা, আমার কিচ্ছু নাই। বাড়ি ঘর তো সব বাইকে নিয়ে গেছে। আমরা এনে কীভাবে চলুম, কি খাই বাসন বাবা? খেত খেলাতে আসলে খাইছি করে জোরে দেয়, তাও যা আসলে ভাঙ্গি চুরে নিয়ে গেছে। এমনি পথে পথে পরে থাকি, কত কষ্ট। আমরা কোনোভাবে তাগির নইতাম মাইটেল পানি উঠে, মেঘের পানিটি পানি, কত কষ্ট করে পোলাটা নিয়ে থাকি। আমাকে নাগাল কষ্ট আর ভাবে নাই বাবা। কেমবা যে বাসে মানে বাসার কোনো কায়দা নাই। সংসার চালে একটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, বেশি বসো না, ছোটগুলা পান। ও সংসার চালায়? হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, আমরা পথে পথে পড়ে থাকি। আমাদের কষ্টের ভাগে কি রইব রে বাবা? খুব কষ্টতে আছি, আমাদের কষ্টের ভাগে আল্লাহ ছাড়া কি হইব না। আল্লাহ যদি এরকম করে, বাচ্চাটা কি করে? বাচ্চাটার বেশি বয়স না তো, বাড়ি এই যে কাজ ছিল, এই যে ভাঙ্গে ছিল। এইটা ছিল বাড়ি? হ্যাঁ, 12 জনে 8টাটা জেলে যাই, কেমবা বাসন ভনে যাম। আমাকে কিচ্ছু নাই, কত কষ্ট করে অনেক পাটে কাটে পড়ে নিছি বাবা, আমাকে কিচ্ছু নাই। এইটা ছিল আপনার ঘর? এই দাদুর এই ঘরটা ছিল, খুবই ছোট্ট একটি ঘর ছিল। এই ছোট ঘরটিও এখন নাই, উনি এখন নিঃস্ব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা অসহায় হইতে পারে। তার কাপড়টাও ছিঁড়া, এরকম অসহায় হয়ে পড়ছে। বাবা খুবই কষ্ট আমাকে, আমাকে কষ্ট নাই, আমরা পটু ঘাটে পড়ে নিছি। বন্ধুরা, এই যে বয়স্ক দাদিকে দেখতে পাচ্ছেন, এই দাদির এই ঘরটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা ছিল, এই যে এইটা। নদী খুবই কাছে, নদীতে ভাঙার কারণে এই ঘর এখন উনি অন্য কোথাও নিয়ে গেছে, তাও লোকজন দেয়। ওনার স্বামী নাই, ছোট্ট একটা ছেলে, সেই ছোট্ট ছেলের সংসারে ওনার সংসারটা চলে, ঠিক মতো চলেও না। আমি আসছি, আসার সাথে সাথেই উনি যেভাবে আমাকে দেখে আমার সাথে কথা বলেই কান্না করে দিছে যে আমরা নিঃস্ব হয়ে গেছি বাবা, আজকে নদী আমাদেরকে নিঃস্ব করে দিছে, আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, সেটিও কিন্তু অনিশ্চিত। আমি ওনার সাথে কথা বলছি, আমার খুবই খারাপ লাগছে। আমি ওনার কাছে মোবাইল নাম্বার চাইছি, ওনার কাছে কিন্তু মোবাইল নাই। আমি ওনাকে ব্যক্তিগতভাবে একটু সহযোগিতা করব।
গঙ্গাদি চরটি অতিক্রম করে তাড়াহুড়া করে আবার চলতে শুরু করলাম আমরা। যেতে যেতে আবার সামনে চলে আসলো ছোট আরেকটি নদী, আর এই নদী পাড়ি দিয়েই যেতে হবে সেলিমপুর চরে। বন্ধুরা, আমরা সেলিমপুর চরে যাবো। আসলে আজকে যেতে পারবো কি না সেটাও বুঝতে পারতাছি না। আসলে বন্যার পানি আসার কারণে চরের বিভিন্ন জায়গা দিয়ে পানি ঢুকছে, ছোট ছোট খালের মতো। এই যে দেখতে পাচ্ছেন, এখন বলেন এই যে খালটা পার হইতে হবে আমাদের আর একটা নৌকায়, আবার এই খাল পার হয়ে কিন্তু আবার এরকম আর একটা নদী পার হয়ে যেতে হবে সেলিমপুর। এইদিকে আমরা যে পদ্মা নদী পার হয়েছি, সেই পদ্মা নদীর নৌকা থাকে 5টা পর্যন্ত, এখন বাজে 3টা। এখন যায় ফেরত আসতে পারবো কি না সেটাও বুঝতে পারতেছি না, তারপরেও আমি চেষ্টা করব। বন্ধুরা দেখুন, মোটরসাইকেল নিয়ে এই যে হাঁটু পানিতে মোটরসাইকেল ঠেলে আনছি। মোটরসাইকেল স্টার্ট দিয়ে কিন্তু আনা যায় না, এতই নরম মাটি এইখানে। এই যে এদিকটা ঘোড়ার গাড়ি আসে, আর এইটুক যদি পার করতে না পারি তাহলে আমরা দুর্গম সেই সেলিমপুর চরে পৌঁছাইতে পারবো না। আমরা দুজন মোটরসাইকেল ঠেলছি, খুব ক্লান্ত হয়ে পড়ছি, এখন রওনা দেব। এই যে মোটরসাইকেল আবার গাড়ি গেছে, চলে না। এই সেলিমপুরে আইসা আজকে জীবন শেষ হয়ে গেছে, আর এদিকে সময়ও নাই, মাত্র 1-1.5 ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি আমরা ঘাটে আবার পৌঁছাইতে না পারি আমাদের নৌকা মিস করব। তাড়াহুড়া করে যাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা আবার ফাঁদে পড়ে গেছি। এই দিক দিয়ে পানি কাদা, এই দিক দিয়ে গর্ত। এখন আমরা মোটরসাইকেল নিয়ে কোন দিকে যাই? রুবেল, কোন দিকে গেলে সুবিধা হয়? সব দিকে তো রিস্কি, এই দিক দিয়ে একটু ট্রাই করা যেতে পারে। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে একটু ট্রাই করা যেতে পারে, এদিকে বেশি ডেঞ্জার। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি যাও। জুতা খোলাই মানে কেদার ভিতর দিয়ে যাওয়া লাগবে, তাছাড়া তার উপায় নাই বাবা। ওদিকে নদীতে ভাঙতেছে, মানে এদিকে দেখি একটু জায়গা যোগে কোনো কোথাও পাই নাকি, এইটা দেখার জন্য যাই। বাজার তাও 10 মিনিট তো ইজিভাবে লাগে। কত সময় লাগবে যেতে? আপনার মোটামুটি 20 মিনিট লাগবে গাড়ি নিয়ে গেলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এরকম রাস্তাতে যাওয়া যায়? এই দেখুন, ঘোড়ার গাড়িতে একদম কাদা করে দিছে, আর এই কাদা একেবারে পিছলা, যে কোনো সময় মোটরসাইকেল স্লিপ করবো। রুবেল, তুমি ভাই একটু এই দিক দিয়ে মাঝখানটা ধরো, এই পাশটা ধরো, নিচেও আছে, ওই পাশে একদম সেতা। জাস্ট তুমি এই পর্যন্ত আসো, পারবা? কষ্ট হইলে এই কাজগুলা করা যায়। বন্ধুরা দেখুন যেটা কতটা কষ্টের, পা গেড়ে যাচ্ছে, চাকাও ঘুরতেছে, একটু টান দেই। গেছে। আসলে আজকের যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা আমার জীবনে কখনো ঘটেনি। দেখতে পাচ্ছেন, বড় নদীর থেকে ছোট নদী, ছোট নদীর থেকে খাল, খালের থেকে কাদামাটি, রাস্তা নেই। যতটুকু রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি যা নষ্ট করে ফেলছে, কাদা স্যাঁতস্যাঁতে, মোটরসাইকেল স্লিপ করে, অনেক সময় পড়েও যায়। মানে আমরা যে কি একটা বিপদে আছি, এদিকে সময় নাই, আমাদের কাছে সময় আছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে সেই সেলিমপুর বৃদ্ধার বাড়ির থেকে আবার যেতে হবে নদীর ঘাটে। এইটা নিয়েই কিন্তু সবচাইতে বড় টেনশনে আছি।
সেলিমপুরের হরিহরদিয়া বাজারে আসছি, আর এই বাজারের পশ্চিম পাশে সেই কলোনি, যে কলোনিতে 1 বছর আগে এক বৃদ্ধাকে দেখাইছিলাম। আপনারা অনেকেই সেই বৃদ্ধাকে দেখতে চাইছেন। তো অবশেষে প্রায় 4 ঘন্টা জার্নির পর অবশেষে সেই কলোনিতে প্রবেশ করতেছি। এখনই সেই বৃদ্ধার বাড়ির দিকে যাব, দেখব উনি এখনো এখানে থাকেন কিনা। বন্ধুরা, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এইখানে আমি জিজ্ঞেস করব যে সেই মহিলা এখনো বাঁচা আছে কিনা, বা বাসা কোনটা। ওই যে বেড়া টেরা হ্যাঁ 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 হ্যাঁ, খলির মার কথা কয় মন কয়। উনি কোথায়? ওই আসের ওই পাশে। উনি আগে এইখানে থাকতো না, যে এইখানে থাকতো না? ছবি দেখলিছেন কাশেম মাইছে তো দুইটার নামই আমি জানি। আর ওনার ছেলেরা দেখেন ওনাকে? এতদিন তো এই জায়গায় থাকছে, এখন ছেলে বাড়ি থাকে না, আমি এক বাড়ি থাকি। এতদিন তো এই জায়গায় উনি একলাই থাকছে। তাহলে এই যে এই মহিলা না, চিনতে পারছেন? এই যে কাশ্মীর কাশ্মীর বন্ধুরা, এই যে সেই বাড়ি, যে বাড়ি নিয়ে আমি ভিডিও বানাইছিলাম 1 বছর আগে। আপনারা ওনার সম্পর্কে জানতে চাইছেন। দেখুন, এখন হয়তো বা এই বাড়িতে উনি থাকেন না। আমি অনেক কষ্ট করে আসছি এইখানে, প্রায় 4 ঘন্টা নৌকা মোটর সাইকেল নিয়ে আসছি। এই যে ওনার ঘরটা তালা দেখতে পাচ্ছি, এই যে তালা। হয়তো বা বেশ কিছুদিন যাবৎ উনি থাকে না। তো এখন এইখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। ওনাকে পাওয়ার ভিতরে ওনার সেই ছেলের বাড়িতে উনি গেছে। এই প্রথম মেয়ের বাড়িতে গেছিলো, এখান থেকে যাই অসুস্থ কিছুদিন আসলো, অসুস্থর পরে এখানে আবার আসলো, আসার পরে আবার গেছে যে সুস্থ হয়ে ছেলের বাড়িতে গেছে, বলছে যে আমি আবার কয়েকদিন পরে আসবো আর কি। ছেলের বাড়ি এলো ওটা বলে রামকৃষ্ণপুর ইউনিয়ন, হরিরামপুর থানার ভিতরে রামকৃষ্ণপুর ইউনিয়ন, কি নদীর উপারই আর কি। এই সেই ঘর, অবশ্যই ঘর দেখে চিনতে পারছেন আপনারা। কতজন আমাকে ফোন করছেন, কতজন কমেন্টস করছেন এই মহিলার খোঁজ নেওয়ার জন্য। এসে এই মহিলাকে কিন্তু পেলাম না। আসলে উনি ছেলের কাছে আছে না মেয়ের কাছে আছে সেটাও অনিশ্চিত, আর কারো কাছে মোবাইল নাম্বারও নাই যে আমরা তাদের সাথে যোগাযোগ করব। আসলে বুঝতে পারতেছি না যে আমাদের কপাল খারাপ না সেই বৃদ্ধ মহিলার কপাল খারাপ। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব যোগাযোগ করার জন্য। যদি না পারি আসলে আমার কিছুর করা থাকবে না। এখন ওনার তো মোবাইল নাম্বার নাই, মোবাইল চালায় না উনি মোবাইল পাইবো কোথায়? একবারে এই যে জয়পুরে আছে জলি না, আপনি এখন যাইতে সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় লাগবে না মেয়ের বাড়ি যাইতে। মেয়ের বাড়ি যাইতে? হ্যাঁ, জয়পুর এই জলি বাড়ি, মানে দাতা জলি। বন্ধুরা, আমরা এখন সেই বৃদ্ধ মহিলার খোঁজে আরেকটি গ্রামে যাচ্ছি। আসলে রাস্তা এতটা পরিমাণ কাদা এবং খারাপ, খুব ভালো না। তারপরেও আমরা কষ্ট হলেও যাওয়ার চেষ্টা করব। সেইখানে ওনার মেয়ে থাকে। বন্ধুরা, এই যে অবশেষে ওনার মেয়ের বাড়িতে আমি চলে আসছি। এটা হচ্ছে ওনার মেয়ের বাড়ি। ওনার মেয়ের বাড়িতে এসে দেখতে পেলাম যে ওনার মেয়ে বাড়িতে নাই, তবে ওনার ভাতি আছে। আপনার কি হয়? আমার নানি হয়। কোথায় উনি এখন? আমার মামা বাড়ি আছে। আপনার মামা বাড়ি কোথায়? আমার মামা বাড়ি বাদুরপুর। কিন্তু ওনার 5 পোলাপান আছে, ঠিক আছে, কিন্তু 9 জন পোলাপান। উনি মানে তাকেও অনেক টাকা পয়সা আছে, কিন্তু উনি কের বাড়ি যাইতে চায় না, মানে উনি থাকে একবারে অসহায় নাগাল। এখন যে ওনার পরিস্থিতি, এতটি পোলান থাকতে যদি উনি যেভাবে থাকে, আমার নানি হয়ে যাওয়া তো আমি জানি, যেভাবে লাইট নাই ফ্যান নাই যেভাবে থাকে, কিন্তু সবাই ওনার পোলাপান যদি সহজে যেভাবে যদি দেখার চেষ্টা করতো তাহলে অবশ্যই দেখতো। আমার মাটা এই জায়গা আছে যেভাবে লাইট নাই ফ্যান নাই অবস্থা থাকে, ঠিক আছে, যদি দেখতো তাদের সহযোগিতা ওনার দরকার। বন্ধুরা, সেই বৃদ্ধার মেয়ের বাড়িতে আসছিলাম, এখানে কিন্তু ওনাকে পেলাম না। তো আমরা যতদূর জানতে পারছি উনি আর এক মেয়ের বাড়িতে আছে, সেই বাড়িটা কিন্তু নদীর ওই পারে।
বন্ধুরা, যে বৃদ্ধার খুঁজে আসছিলাম ওনাকে পেলাম না। ওনাকে খোঁজার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে এই যে ভাবি হচ্ছে এইখানকার স্থানীয় মেম্বার, আর এর জন্যই আমাদেরকে এত সহযোগিতা করছে। সহযোগিতা করার পরেও কিন্তু ওনাকে খুঁজে পেলাম না। আমরা ঘাটে চলে আসছি, কারণ 4:45 বাজে, 5টায় শেষ নৌকা, যার কারণে আমরা আর দেরি করতে পারতেছি না। এই যে ভাইয়া মাছ মারছে, মাছ মেরে নিয়ে যাচ্ছে বাজারে, হয়তো বেশি মাছ পায় নাই মনে হয়। একটু মাছটা দেখি। এই যে ইলিশ মাছ, মাশাআল্লাহ 2 কেজি হবে না? মাছ কি বিক্রি করবেন নাকি খাওয়ার জন্য? গিয়েছিলাম তো বিক্রি করার জন্য, মাছ তো পাওয়া যায় না। মানে এই কটা কি বিক্রি করবেন না খাবেন আপনারা? না, এই কটা এখন বাড়ি নিয়ে যাবো, লোকজন যদি সামনে পাই বেচবেন। বাজার মূল্য কত হইতে পারে? 700-800 টাকা। আচ্ছা আচ্ছা। অবশেষে আমাদের খেয়া নৌকা চলে এসেছে। এই যে দেখুন, এই খেয়া নৌকায় আমরা পারি হয়ে যাব। প্রতি 1 ঘন্টা পর পর এই খেয়া নৌকা এই চরে আসে। এখন 5টা বাজে, এটাই সর্বশেষ খেয়া নৌকা, এটাই করে আমরা যাব।